আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ সংবাদ শিরোনাম। দুর্নীতির বিরুদ্ধে আবারও জিরো টলারেন্স নীতির ঘোষণা প্রধানমন্ত্রী। প্রশাসনে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা। প্রধানমন্ত্রী সহ পরিবারের সদস্যদের নামে ফেসবুকে প্রতারণা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, গ্রেফতার 5 জনের কাছে চাঞ্চল্যকর তথ্য। নির্বাচনে জয়ী 8 এমপি শপথ নেওয়ার বিষয়ে দোলাচলে ঐক্যফ্রন্ট। সংসদে বিরোধী আসনে 14 দলের শরিকরা বললেন কাদের। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশাসনে কেউ দুর্নীতি করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ের দায়িত্ব অনেক বেশি, তাই তাদের সবচেয়ে বেশি দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। দেখুন নীলাদ্রি শেখরের রিপোর্টটি। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর এই প্রথম কোনো মন্ত্রণালয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধানমন্ত্রী নিজেও। মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং সচিব ফয়েজ আহমেদের বক্তব্যের পর কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। বলেন, তৃতীয়বারের মতো এই দেশের জনগণ যে সরকারের উপর আস্থা রেখেছে তা মনে রেখেই কাজ করতে হবে। যেমন আমরা কতগুলি পদক্ষেপ নিয়েছি, যে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যেমন আমরা ঘোষণা দিয়েছি, তেমনি দুর্নীতির বিরুদ্ধেও আমি জিরো টলারেন্স ঘোষণা দিয়েছি। ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে লক্ষ্য আমরা স্থির করছি সেটা আমরা করতে পারবো। তার জন্য দরকার সুশাসন, তার জন্য দরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। এবং যেহেতু আমি বেতন ভাতা সুযোগ সুবিধা এত বেশি বৃদ্ধি করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে এখন আর ওই দুর্নীতির প্রয়োজন না, যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? কাজে এখানে মানুষের মন মানসিকতাটা পরিবর্তন করতে হবে এবং সুনির্দিষ্ট একটা নির্দেশনা আপনাদের যেতে হবে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, যে কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয় সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সরকারি চাকরি আইন 2018 বাস্তবায়নের কথা জানিয়ে শেখ হাসিনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সততা ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন। আজকের বাংলাদেশ সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থানে আমরা আসতে পেরেছি। এখন সেই পাকিস্তানও বলে যে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও। এই এগিয়ে যাওয়াটা, এই যাত্রাটা, এটা কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। এটা অব্যাহত রাখার মূল মানে একটা সরকার পরিচালনার মূল জায়গাটা কিন্তু আপনাদের এই জনপ্রশাসন মন্ত্রণালয়। কাজে সেই ক্ষেত্রে, এবং কারণ এর সঙ্গে অনেক বিশাল এক কর্মযজ্ঞ এখানে, তো সেই ক্ষেত্রে আপনাদের দায়িত্ব কিন্তু অনেক অনেক বেশি। রাষ্ট্র পরিচালনার মানে বলতে গেলে হার্ট হচ্ছে আপনাদের এই জনপ্রশাসন মন্ত্রণালয়। সেটা আপনাদের মাথায় রেখে আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা ভালোভাবে পালন করবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে শুধু জ্যেষ্ঠতাকে প্রাধান্য না দিয়ে কর্মকর্তাদের কর্মদক্ষতাকে অগ্রাধিকার দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক নেতার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা ও রাষ্ট্রবিরোধী অপচারের জন্য 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের টাকার বিনিময়ে মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভনও দেখাচ্ছে তারা। শাকির আদনানের রিপোর্টটি দেখুন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সাইমা ওয়াজেদ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছে এমন তথ্যে অভিযানে নামে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাবের পরিচালক জানান, আটক ওমর ফারুক প্রধানমন্ত্রীর নামে 6টি, সাইমা ওয়াজেদের নামে 1টি সহ জাতীয় নেতাদের নামে 36টি ফেসবুক পেজ ব্যবহার করছিল। সাব্বির হোসেন প্রধানমন্ত্রী এবং সাইমা ওয়াজেদের নামে বিভিন্ন উস্কানিমূলক ভিডিও পোস্ট করে। সন্ত্রাস দমন আইনে তার নামে 6টি মামলা আছে। আল আমিন জাতীয় নেতা আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ নিয়ে বিকৃত ও ভুয়া তথ্য প্রকাশ করে।
আমিনুল ইসলাম এবং মনির হোসেন আওয়ামী লীগের লোগো ব্যবহার করে রাজনৈতিক অপপ্রচার চালায়। মনিরের নামে কেরানীগঞ্জ থানায় নাশকতার মামলা আছে। গ্রহণযোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন রকমের উন্নয়নের যে সকল চিত্র সেগুলি করা দিয়ে থাকে, ওইখানে তাদের একটা নাম্বার দেওয়া থাকে, সেল নাম্বার। অনেকেই আগ্রহ হয় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য, তাদের হয়তো কোনো সমস্যার কথা বলার জন্য, সেক্ষেত্রে সে নিজে এটা রিসিভ করে। তখন তারা বলে থাকে যে হ্যাঁ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এই ফেসবুকগুলি আমরা এটা মেনটেন করব। কেউ তারা চাকরি দেওয়ার প্রলোভন নিয়েছে যে হ্যাঁ, অসুবিধা নেই, আমাদের তো অনেকের সঙ্গে যোগাযোগ আছে, আপনাদের কাছে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেবো। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন পাইয়ে দিতেও প্রলোভন দেখায় তারা। তাদের কাছ থেকে বিভিন্ন রকমের প্রলোভন দিচ্ছে যে হ্যাঁ, আপনাদের রিপোর্ট তো ভালো, বাট এক জায়গায় একটু খারাপ আছে। যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কাজ করি, ওনাদের সঙ্গে বিভিন্ন সময় আমরা রিপোর্ট দিয়ে থাকি, অসুবিধা নেই, আমরা কাজ করে দেবো, আর আপনার নমিনেশনটা মোটামুটি আমরা ক্লিয়ার করে দেব। র্যাব বলছে সাইবার অপরাধে গ্রেপ্তার অপরাধীরা ছাত্র শিবিরের সদস্য। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নির্বাচনে জয়ী হওয়া 8টি আসনে সংসদ সদস্যরা শপথ নেবেন কিনা তা নিয়ে দোলাচলে রয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের নেতারা বলছেন, নির্বাচনে ফল প্রত্যাখ্যানের কারণেই জোটে নির্বাচিতদের সংসদে যাওয়ার সম্ভাবনা নেই। এ ব্যাপারে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জোট। রাহুল রায় রিপোর্ট। নির্বাচনের পরপরই কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন, নিজেদের মধ্যেও দফায় দফায় বৈঠক করছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। নির্বাচনে মাত্র 8টি আসন পাওয়া ঐক্যফ্রন্টের প্রার্থীরা শপথ নেবেন কিনা সে প্রশ্নই আসছে জোরালোভাবে। প্রাথমিকভাবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত হলেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে স্বাভাবিকভাবে যেটা ধরে নেওয়া যায় সেটা হলো, যেহেতু আমরা নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছি, অতএব আমাদের এই সংসদকে মেনে নেওয়া তো কথা না। আমার মনে হয় সরকারের কোনো আশ্বাস বা আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব কথা বলা হয় এগুলো জাতির সাথে তামাশা করা হয়। তো যা করি আমরা ঐক্যবদ্ধভাবেই করব। জাতীয় ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত হবে, আশা করি আমাদের যারা নির্বাচিত হয়েছেন তারা সেই সিদ্ধান্ত মেনে নেবে। এখন পুনর্নির্বাচনের দাবি জানিয়ে আসছেন ঐক্যফ্রন্টের নেতারা, তাই তারা বলছেন এ দাবিতে তাদের আন্দোলন চলবে। নির্বাচনটা ভালো হলো না, এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এটার মধ্যে ভালো একটা দিক আছে। সেটা হলো, এতদিন ধরে আমরা যেসব বলছিলাম আর কি, কারো কারো মনে দুশ্চিন্তা ছিল, কথা বা একটা অনিশ্চয়তা ছিল, যেটা ঠিক কি না, এটা ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে যে হ্যাঁ, আসলেই তাই, যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। জনগণকে আরো একটু সুসংহত করা, তারা অসন্তুষ্ট হয়ে আছে, এই অসন্তুষ্টি এটা প্রকাশটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘটাতে হবে। আমরা এখন সংঘবদ্ধ হচ্ছি, জাতীয় ঐক্যফ্রন্টকে আমরা আরও সুসংহত করব। যারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং জনগণ, মূল শক্তি হচ্ছে জনগণকে সাথে নিয়ে আমরা নতুন আরেকটা নির্বাচনের দিকে এগিয়ে যাব। আমাদের আন্দোলন সংগ্রাম থাকবে অহিংস আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন। ঐক্যফ্রন্ট নেতারা বলেছেন, তাদের দাবির সঙ্গে জনগণকে সম্পৃক্ত করাই এখন মূল লক্ষ্য। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সংসদে বিরোধী দলের আসনে 14 দলের শরিকরা বসবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নানা অভিযোগের জবাবে তিনি বলেছেন, পরাজিত বিএনপি বেপরোয়া হলেও আওয়ামী লীগ ধৈর্যশীল। রিপোর্ট করছেন কাজী এমদাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় উদযাপনে আওয়ামী লীগের 19 জানুয়ারি সমাবেশকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সোহরাওয়ার্দী উদ্যানে। আওয়ামী লীগ নেতারা আশা করছেন এ সমাবেশে লক্ষাধিক লোকের সমাবেশ হবে। সমাবেশস্থল পরিদর্শন করে দলের সাধারণ সম্পাদক বলেন, সংসদ কার্যকর করতে এবার 14 দলের শরিকরাও বিরোধী দলের ভূমিকায়। তারা বিরোধী দলে যদি সংসদে বিরোধী দলে আসনে বসে, সেটা তাদের জন্য ভালো এবং সরকারের জন্য এটা ভালো। আর বিরোধী দল, বিরোধী কণ্ঠ যতই সংসদে কনস্ট্রাকটিভ অপোজিশন পার্লামেন্টে থাকবে, ততই সরকারি দলের কোনো ভুল করলে ভুলটা সংশোধন করতে পারবে। কারণ বিরোধিতা না থাকলে তো একতরফা কাজ চলবে। বিএনপির নানা অভিযোগের বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের। রাজনীতিতেও বেপরোয়া ড্রাইভার দুর্ঘটনার কারণ ঘটাতে পারে। ফখরুল সাহেবের ইদানিংকালের আচার আচরণ থেকে
তাকে এতই ভয়ঙ্কর বেপরোয়া বলে মনে হচ্ছে এবং বিএনপি নেতাদের কথাবার্তাও একই সুর। তবে আমরা এটাকে খুব ধৈর্যের সঙ্গে বিষয়টিকে আমরা দেখছি। আওয়ামী লীগের বিশাল বিজয়ের সাথে সাথে দেশ ও দেশের মানুষের প্রতি বিশাল দায়িত্ব জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এমদাদ, চ্যানেল আই, ঢাকা। 14 দলের শরিক বিভিন্ন দল বলেছে বিরোধী দলে গেলেও তারা ভালো ভূমিকা রাখবেন, তবে তারা সরকারে থাকবেন নাকি বিরোধী দলে সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর ঠিক হবে। আইন বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন নৌকা প্রতীক নিয়ে বিজয়ীদের বিরোধী দলের ভূমিকায় থাকার সুযোগ নেই। সরকারি দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ হারাতে হবে তাদের। রিপোর্টে জানাচ্ছেন সঞ্জয় চাকি। 1996 সালে ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ঐকমত্যের সরকার। 2008 সাল থেকে জাতীয় পার্টি এবং 14 দলের শরিকদের নিয়ে মহাজোট সরকার চলছে টানা 10 বছর। কিন্তু 7 জানুয়ারি শপথ নেয়া নতুন মন্ত্রিসভায় মহাজোট বা 14 দলের শরিকরা নেই। এর মাধ্যমে 96 সালের পর শরিকদের ছাড়া কোনো সরকার দেখছে বাংলাদেশ। গত 2 সরকারে 14 দলের যে শরিকরা সরকারে ছিল, এবার তাদের বসতে হতে পারে বিরোধী দলে। শরিক দলের নেতারা বলছেন দেশের প্রয়োজনে যে কোনো ভূমিকা পালনের জন্য তারা প্রস্তুত। নৌকা প্রতীক নিলেও আমরা তো আমাদের দলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছি, অতএব দলের পক্ষ থেকে আমরা অবশ্যই বিরোধী দলে বসতে পারি, এটা কোনো বাধ্যবাধকতা নেই। এবং সেখানে বিরোধী দলে বসা গেলে আমার তো ধারণা অনেক খোলামেলা আলোচনা কথাবার্তা বলা যাবে আর কি। পার্লামেন্টের সুবিধার্থে অথবা রাষ্ট্রের সুবিধার্থে প্রধানমন্ত্রী এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে পরে আমরা আমাদের সেই যথাযথ ভূমিকা পালন করব। কিন্তু নৌকা প্রতীকে নির্বাচিত ওই শরিকরা কতটা কার্যকরভাবে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে সেই প্রশ্ন আছে রাজনীতির অঙ্গনে। যারা নৌকা নিয়ে ইলেকশন করেছে তাদের পক্ষে বিরোধী দলে গিয়ে সরকারের বিরুদ্ধে কোনো সময় যদি হাউস ডিভাইড হয় ভোট দেওয়াটা ঠিক হবে না। দে মে অ্যাট্রাক্ট আর্টিকেল 70 অফ দ্য কনস্টিটিউশন। যদি ভোট দেয় তাহলে কি হবে? সরকারের বিরুদ্ধে দিলে পরে আর্টিকেল 70 অনুচ্ছেদ অনুযায়ী তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে, তাদের বিরোধী দলে যাওয়ার কোনো সুযোগ নেই। গত সংসদে মন্ত্রিসভায় থাকা 14 দলের এই শরিকরা মনে করে মন্ত্রিসভায় না থাকলেও 14 দলের প্রয়োজনীয়তা আছে। আমরা মনে করি যে জোটের রাজনীতি আর মন্ত্রিসভার রাজনীতি একরকম না, সুতরাং আমরা জোটের রাজনীতিটাকে রক্ষা করতে চাচ্ছি এবং বাংলাদেশকে অসাম্প্রদায়িক পথে নিরাপদ করতে চাচ্ছি, সম্পূর্ণ নিরাপদ করতে চাচ্ছি। বাকিটা শেখ হাসিনা কিভাবে কাদের নিয়ে দেশ পরিচালনা করবেন, আপনার অবস্থান কি হবে বা আপনার দলের অবস্থান? এখন পর্যন্ত আমরা 14 দলীয় জোটের অন্তর্ভুক্ত ও থেকেই সংসদের কথা ভাবছি। বাকিটা শেখ হাসিনার সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে। আগামী 30 জানুয়ারি শুরু হবে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদে মহাজোটের শরিক জাতীয় পার্টির অবস্থান স্পষ্ট, তারা বসছে বিরোধী দলে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অংশ নিতে সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান আওয়ামী লীগের নবীন প্রবীণ সদস্যরা। এরই মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে প্রায় 1200 নারী সদস্য সংসদ সদস্য হতে মনোনয়ন চেয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার এই নারী নেত্রীরা নিজেদের এলাকার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে অংশ নিতে চান। দেখুন পান্থ রহমানের রিপোর্টটি। প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদে সবচেয়ে বেশি আসন পাওয়া আওয়ামী লীগ সংরক্ষিত মহিলা আসন পাচ্ছে 43টি। সংসদীয় এই আসনগুলোতে জায়গা পেতে এরই মধ্যে আবেদন পড়েছে 1000-এর বেশি। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তৃতীয় দিনও ছিল মনোনয়নপত্র কেনার ভিড়। মনোনয়নপত্র কেনার দৌড়ে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব বটেই আছেন প্রান্তিক নারীরাও। বাংলাদেশ থেকে 28টা অ্যাওয়ার্ড পাইছি, তার ভিতরে 2বার গোল্ড মেডেল পুরস্কার পাইছি, বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পাইছি, আমি রাষ্ট্রীয় পুরস্কার পাইছি, আমি বিদেশে থেকে স্বীকৃতি পাইছি। এজন্য আমার আশা যে আমি যদি এমপি হই, আমাকে যদি আসলে আসন দেয়, তা আমি কৃষকের জন্য যা যা করেনি আমি সব আশা করি করব। কৃষকের পাশে সবসময় থাকার আশা করি। আমি যশোর ডিস্ট্রিক্টটা ঘুরেছি, দেখেছি যে আমার বাবার এত ভালোবাসা, সেই ভালোবাসার স্বপ্নগুলো
আমি সেই স্বপ্নের লক্ষ্যে কিছু কাজ করার জন্য ওখান থেকে মনোনয়ন চেয়েছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিরা এসেছেন জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে প্রতিনিধিত্ব করতে। রাজপথে থেকে লড়াকু যে সৈনিকরা আছে তাদের কথা আশা করি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে বিবেচনা করবেন। আপা যদি আরেকবার আমাকে সুযোগ দেয় তাহলে আমি দেশকে আপার হাতকে শক্তিশালী করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার অঙ্গীকার থাকবে। আমাকে যদি দক্ষ ভাবেন এবং আমার জনপ্রিয়তাকে যদি কাজে লাগান, সাতক্ষীরায় আমি মনে করি যে সব যত ক্যান্ডিডেট আছে সবার চেয়ে জনপ্রিয়তা শীর্ষে ইনশাল্লাহ আমি এগিয়ে আছি। আওয়ামী লীগের রাজনীতিতে প্রবীণদের পাশাপাশি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে জায়গা পেতে তোড়জোড় শুরু করেছেন নবীন নেত্রীরাও। বাংলাদেশের নারী সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আমি অর্ধেক জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য আমি যথেষ্ট কাজ করব। সেই সাথে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমি যথেষ্ট ভূমিকা পালন করব। আমি দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে জড়িত। আমি মনে করি যে আওয়ামী লীগ আমার একটি পরিবার, আর আমি সেই পরিবারের সদস্য। আমার নোয়াখালীর জনগণ চায় যে আমি সংরক্ষিত আসন থেকে মনোনয়ন কেনা তরুণ নেত্রীরা আশা করছেন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া শেখ হাসিনা এবার তরুণদের সুযোগ দেবেন। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে শনিবার হতে যাওয়া ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্থগিত করার পর বিষয়টি পর্যালোচনায় 7 সদস্যের কমিটি করেছে সরকার। জাতীয় পুষ্টি সেবার কর্মসূচি ব্যবস্থাপক এস এম মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, এরই মধ্যে মাঠ পর্যায়ে পাঠানো সকল ক্যাপসুল তুলে এনে নতুন ক্যাপসুল পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাম্পেইনের নতুন তারিখ দ্রুত জানানো হবে বলেও জানান তিনি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টটি দেখুন। সাধারণত এপ্রিল এবং অক্টোবর বছরে এই 2 রাউন্ডে দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হয়ে থাকে। শিশু বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ফলে শুধু রাতকানা রোগ নয়, শিশু মৃত্যুর হারও কমে। ল্যান্ডসেটের মতো বিশ্বখ্যাত জার্নালে বলা হয়, একটি রাউন্ডে ভিটামিন এ খাওয়ানোর ফলে শিশু মৃত্যুর হার 24 থেকে 30% পর্যন্ত কমে। কারণ ভিটামিন এ যেমন রাতকানা রোগ দূর করে, অন্ধত্ব দূর করে, শিশু মৃত্যুর হারও কমায় এবং এটা ইট স্টিমুলেটস দ্য ইমিউনিটি বেড়ে যায়, বিভিন্ন ধরনের সংক্রমণ কম হয়। সেই জন্য ভিটামিন এটা শিশুদের জন্য খুব দরকার। গত বছর 14 জুন প্রথম রাউন্ডের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হয়েছিল। ডিসেম্বরে দ্বিতীয় রাউন্ড হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে তা পেছানো হয়। পরে চলতি বছরের 19 জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়, কিন্তু বুধবার সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করে সরকার। কয়েকটা জায়গা থেকে তথ্য পেয়েছি যে ক্যাপসুলগুলি সরবরাহ করা হয়েছে, ওরা কয়েকজন খুলেছিল, দেখেছে যে ওর মধ্যে কিছু ক্যাপসুল একটু লেগে গেছে, আঠার মতো লেগে গেছে। আমরা বৃহত্তর চিন্তা করে, শিশুদের কথা চিন্তা করে, যে কারণ হচ্ছে এত বড় প্রোগ্রামে কোনো রকম যাতে না হয় এবং সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, এই জিনিসটা চিন্তা করে মাথায় রেখে আমরা এই প্রোগ্রামটা স্থগিত করেছি আপাতত। ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছে। ভারতীয় কোম্পানি সফটিসিউল এবার ভিটামিন এর ক্রয় প্রক্রিয়ায় অংশ নিয়ে সরবরাহের দায়িত্ব পায়। তবে দেশি কোম্পানি রেনেটা ক্রয় প্রক্রিয়া নিয়ে সরকারের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট CPTU-এ অভিযোগ করে। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ইমপ্রেস এভিয়েশন বহরে আরও একটি সর্বাধুনিক হেলিকপ্টার যুক্ত হলো। সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহত্তম এয়ারক্রাফট তৈরি প্রতিষ্ঠান ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সর্বাধুনিক এই হেলিকপ্টার দেশের ভেতরে ভ্রমণ, রোগী পরিবহন সহ যে কোনো প্রয়োজনে অত্যন্ত নিরাপদে যাত্রীদের চাহিদা পূরণ করবে। চকর মালিথা রিপোর্ট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে পৌঁছায় ইমপ্রেস এভিয়েশনের নতুন হেলিকপ্টার EC-130T2। হেলিকপ্টার হ্যাঙ্গারে এসে পৌঁছলে সিভিল এভিয়েশনের কর্মকর্তা সহ ইমপ্রেস এভিয়েশনের সবাই স্বাগত জানান। হেলিকপ্টারের পাইলট নিউজিল্যান্ডের নাগরিক ডেভ পিল বলেছেন, সর্বাধুনিক এই হেলিকপ্টার রাস্তার রাজা মার্সিডিজ বেঞ্জের চেয়ে অনেক বেশি আরামদায়ক এবং নিরাপদ। Anti-vibration system under the floors
because these helicopters used to be a little bit more, have a shake on them, and now they put this new system on which makes it absolutely smooth as anything. And in particular, this helicopter, I've flown the very first one of these in Australasia and Asia when they came out. বাংলাদেশি পাইলটও জানালেন নতুন এই হেলিকপ্টারের আরও সুযোগ সুবিধার কথা। EC-130 হেলিকপ্টার এই মুহূর্তে অন্যতম আধুনিক একটি হেলিকপ্টার এবং আমাদের দেশের কমার্শিয়াল এভিয়েশনের যে ছোট সেক্টর এইটাতে এই হেলিকপ্টার সামনের দিনগুলোতে হয়তো আরও বেশি ভূমিকা রাখবে। এটিএল এভিয়েশনের তত্ত্বাবধানে পরিচালিত ইমপ্রেস এভিয়েশনের নতুন হেলিকপ্টারটির সেবা পাওয়া যাবে খুব শিগগিরই। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। শপথের বৈধতায় চ্যালেঞ্জ করে রিট উত্থাপন হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদ রিটটি করেন। পরে রিট নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি ব্রিটেনে। অনাস্থা ভোটে টিকে ব্রেক্সিটের নতুন পথ খুঁজতে একসঙ্গে কাজ করতে পার্লামেন্ট সদস্যদের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বুধবার রাতেই বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে অনুপস্থিত ছিলেন লেবার নেতা জেরেমি করবিন। ব্রেক্সিট নিয়ে সব চুক্তি বাতিল করার দাবি জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। দেশের প্রথম বিজ্ঞানভিত্তিক টেলিভিশন রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাইয়ের সিলেট বিভাগীয় প্রতিযোগিতা এবং প্রদর্শনী হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় 5টি গ্রুপ তাদের রোবট পরিদর্শন করে। ঢাকা পর্বের জন্য সেরা 3 গ্রুপকে বাছাই করা হয়। প্রিয় দর্শক, সিলেট থেকে সাদিকুর রহমান শাকির পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন সাবরিনা হাসানের রিপোর্টে। নিজের ধারণাকে বাস্তবে রূপ দিতে জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাইয়ের আয়োজন। সিলেট বিভাগীয় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে তাই নিজেদের বানানো রোবট নিয়ে হাজির হয় অংশগ্রহণকারী দল। নিজেদের আইডিয়াকে বাস্তবায়ন করতে পেরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা খুদে বিজ্ঞানীদের। খুবই ভালো লাগছে, এটা আমাদের একেবারে নতুন একটা অভিজ্ঞতা। আমরা কখনো এরকম ধরনের কোনো বট বানাইনি। এই আয়োজন অর্গানাইজ করার জন্য জিপিএইচ ইস্পাতকে অনেক অনেক থ্যাঙ্কস এবং চ্যানেল আইকে অনেক থ্যাঙ্কস যে এটা হচ্ছে মিডিয়া এভাবে টেলিকাস্ট করে মানুষকে রোবোটিক্সে ইন্টারেস্ট করানোর জন্য, এবং এটা হচ্ছে এইভাবে সামনের দিকে এই জিনিসটা তারা কন্টিনিউ করবে এই আশা করি। ব্যক্তিরা সাধারণত গর্ত অথবা কাদা পানি অথবা শুধু পানি অথবা তার সামনে কোনো কিছু আছে কিনা এটা মানে সে বুঝতে পারে না। আমরা তাকে বোঝাবো যে তার সামনে কোনো কিছু আছে কিনা, অথবা তার সামনে গর্ত আছে কিনা, অথবা কাদা পানি আছে কিনা। এটাই মেইন প্রজেক্টটা ছিল। জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাইয়ের মতো যুগোপযোগী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের রোবট নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের সহযোগিতা করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। এটা একটা অত্যন্ত অ্যাম্বিশিয়াস এবং অত্যন্ত সাকসেসফুল একটা উদ্যোগ। আমি দেখে মুগ্ধ হলাম যে আমাদের ছেলেমেয়েরা আইডিয়া দিয়েছে এবং সেই আইডিয়াটা অনুযায়ী রোবট তৈরি করে আজকে সেই রোবটগুলোকে দেখানো হয়েছে এবং যাদের রোবটটি সুন্দর হয়েছে তাদেরকে এক ধরনের পুরস্কার দেওয়া হয়েছে এবং সবাইকে নিয়ে একটা ন্যাশনাল একটা প্রতিযোগিতার আয়োজন করা হবে যেখানে সারা দেশ থেকে ছেলেমেয়েরা এখানে আসবে। আমার মনে হয় যে আমাদের দেশে অনেক কিছু হচ্ছে, অনেক ধরনের অলিম্পিয়াড হচ্ছে, তার সঙ্গে এটা যুক্ত হলো। দেশের বিজ্ঞান ভাবনাকে এগিয়ে নিতেই এমন আয়োজন জানান সংশ্লিষ্টরা। এদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অর্থনৈতিক ডেভেলপমেন্ট এবং ভৌত অবকাঠামোর উন্নতির সাথে সাথে জ্ঞান বিজ্ঞানে যাতে অগ্রগতি লাভ করে এবং দেশ এগিয়ে যেতে পারে, এর জন্য তরুণ তরুণীদের মধ্যে জ্ঞান বিজ্ঞানের চর্চা বৃদ্ধির কল্পে জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই নামক যে উদ্যোগ সেটির সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। সিলেট বিভাগীয় পর্যায় থেকে সেরা 3 রোবট উপস্থাপনকারী দল অংশ নেবে অনুষ্ঠানের ঢাকা পর্বে। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ।
উদ্যোক্তাকে বিপদে ফেলে ব্যাংকিং না করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির। রাজধানীতে অভ্যন্তরীণ ঋণ ঝুঁকি বিষয় অনুষ্ঠানে ব্যাংকারদের গভর্নর বলেন, গ্যাস বিদ্যুতের সংযোগ না পেয়ে উৎপাদনে যেতে পারেনি, অথচ বছরের পর বছর চড়া হারে সুদ দিতে হচ্ছে, এমন অভিযোগ শুনতে চান না তিনি। দেখুন রিজভি নওয়াজের রিপোর্টটি। মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM ক্যাম্পাসে 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া ঋণ নীতিমালার উদ্বোধন অনুষ্ঠান। ঋণ মান নির্ধারণে ব্যাংকের অভ্যন্তরীণ নীতি কী হবে তা জানানো হলো ব্যাংকারদের। এ অনুযায়ী গ্রাহক শর্ত পূরণ করতে না পারলে সরাসরি অযোগ্য বিবেচিত হবেন। ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং ICRR নামের নতুন নীতিমালা চালু হলে খেলাপি ঋণ কমে আসবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। Our honorable finance minister also mentioned it is one of his very early responses that he would like to see that there is no way there could be any increase in non-performing loans. In fact, it should be only in the decrease line, and that is where we are all going to do. ব্যবসার সাথে সাথে ঋণ গ্রহীতার স্বার্থ যাতে অগ্রাধিকার পায় সেই অনুরোধ গভর্নরের। Also, it includes the feasibility. The borrowers, for their own purpose, they have the feasibility study, and the banks also have the feasibility before you give out the loans. So we must ensure that the loans, the quality loans are there, and also that the loans are used for the purpose, stated purpose. This is also very important in the present times. Sometimes the borrowers feel that they are abandoned midway through their project or through their loan, or sometimes they feel that with genuine problems, their banks are not sensitized to their genuine problems. Like if they are not having their uninterrupted supply of energy or gas or electricity, and they have to start late, we have to support them. ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং ICRR নীতিমালাটি চূড়ান্ত করার আগে 22টি বাণিজ্যিক ব্যাংকের 220টি নিরীক্ষিত প্রতিবেদন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত 54টি কোম্পানির বার্ষিক আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে আনোয়ার সিমেন্ট শীট কৃষি সংবাদ। হবিগঞ্জে ঐতিহ্যবাহী মাছের মেলা চলছে। পৌষ সংক্রান্তিতে 200 বছর ধরে মেলা আয়োজন করে আসছে স্থানীয়রা। জেলার গণ্ডি পেরিয়ে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের জেলা থেকে কয়েক হাজার মানুষ ওই মাছের মেলায় ভিড় করেন। চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন সুদীপ্তা মাহমুদের রিপোর্টে। হবিগঞ্জের পৈল গ্রামে 200 বছর ধরে পয়লা মাঘ থেকে মেলার আয়োজন হয়ে আসছে। বিভিন্ন পসরার সমন্বয় থাকলেও মূল আকর্ষণ মাছ, তাই মেলাটি মাছের মেলা নামেই পরিচিত। আমরা মেলা প্রতিবারই দেখতে আসি, এবার বাচ্চা কাচ্চাদের নিয়ে আসছি। তো মেলাতে গতবারের তুলনায় এবার মাছের পরিমাণ একটু কম, আর বাইরের মাছ বেশি বলে মনে হচ্ছে। আমরা জানি এই মেলাতে প্রতি বছরই 50 থেকে 60 হাজার দামের মাছ বিক্রি হয়। আমি এবছরও মেলা থেকে বড় একটি মাছ কিনবো। এরকম অনেক বিরল প্রজাতির মাছ উঠছে, যেটা দেখে আমরা সবসময় বাজারে এগুলো দেখতে পাই না, কিন্তু আজকে আমরা খুবই আপ্লুত যে এমন একটা মেলা যেন আমাদের মাঝে আমাদের যে মৎস্য এটা যেন ধ্বংস না হয়ে যায়, বিরল প্রজাতির মাছ যেন আমরা আমাদের প্রজন্মরা এটা দেখতে পাই। আমরা সব ফ্রেন্ড মিলা সরকিতে চড়লাম, দেন সবকিছু। এবছর মেলায় সবচেয়ে বড় বাঘাই মাছটি নিয়ে আসেন উমেদনগর গ্রামের সমরাজ মিয়া। হাই মাছের দাম 60-65 টাকা দাম চাই, 20,000-18,000 টাকা দাম হইতেছে। তা বুঝছো মেলাটি পৌষ সংক্রান্তি উপলক্ষে শুরু হলেও সময়ের বিবর্তনে এটি মাছের মেলা নামে পরিচিতি পেয়েছে। জেলার বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ আসে এবং মাছ ক্রয় বিক্রয় করার জন্য আসে। বিভিন্ন জেলা থেকে কসমেটিক্সের দোকান আসে, গৃহস্থালির সরঞ্জামাদি আসে, যা মানুষ শান্তিপূর্ণভাবে এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারে, এবং আমরা আশা করি এই মেলা আরো আগামী দিন সুন্দরভাবে চলবে। শুরুতে মেলাটি সনাতন ধর্মাবলম্বীরা আয়োজন করলেও এখন এটি সার্বজনীন মেলায় রূপ নিয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
পরিবেশ দূষণ বর্তমান বিশ্বে একটি ভয়াবহ সমস্যা। মাটি, পানি এবং বায়ু দূষণের মতো প্লাস্টিক দূষণও প্রকট আকার ধারণ করেছে। প্লাস্টিক দূষণের ফলে শুধু পরিবেশই নয়, বরং মানুষ এবং বিভিন্ন প্রাণীর ব্যাপক ক্ষতি হচ্ছে। প্লাস্টিক দূষণ নিয়ে দেখুন শিহাব খালিদিনের একটি ডেস্ক রিপোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে 19 শতকে পলিথিন ও প্লাস্টিক জাতীয় পণ্যের প্রচলন মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। আমাদের নিত্য ব্যবহার্য সরঞ্জামের অধিকাংশই এখন প্লাস্টিক জাতীয় পণ্য। ইলেকট্রনিক পণ্য, গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে খাদ্যদ্রব্য বিপণন ও সরবরাহেও প্লাস্টিকের উপস্থিতি সর্বত্র। তবে দৈনন্দিন বিভিন্ন কাজে যে বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিক দ্রব্য ব্যবহৃত হয় তার অধিকাংশই মাত্র একবার ব্যবহার করে ফেলে দেয়া হয়। ফেলে দেয়া এসব অপচনশীল দ্রব্যের গন্তব্য হয় বিভিন্ন ড্রেন, নর্দমা, পুকুর, লেক, নদী, এমনকি সাগরে, যার ফলে জলাবদ্ধতা, পানি দূষণ সহ পরিবেশের মারাত্মক ক্ষতি করছে পলিথিন ও প্লাস্টিক। শুধু পরিবেশই নয়, প্লাস্টিক দূষণের ভয়াবহ শিকার বিভিন্ন প্রজাতির প্রাণী। এছাড়া পলিথিন ও প্লাস্টিক পোড়ানোর ফলে বায়ু দূষণ ঘটছে, যা মানুষসহ উদ্ভিদ ও প্রাণীকুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে প্রয়োজন সচেতনতা ও কার্যকর পদক্ষেপ। পলিথিন ও প্লাস্টিকের বিকল্প হিসেবে প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্য ব্যবহার বৃদ্ধি করলে পরিবেশ যেমন সুস্থ থাকবে, ভালো থাকবে এর জীববৈচিত্র্য। শিহাব খালিদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, প্লাস্টিক দূষণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন যা রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সমবায় ব্যাংক সেক্টরে অব্যবস্থাপনা দূর করতে নতুন গতিতে পরিচালনায় সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সমবায় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সে সময় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য দুর্নীতির বিরুদ্ধে কর্মকর্তাদের জিরো টলারেন্স হয়ে কাজ করার আহ্বান জানান। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।